ব্যোমকেশ বলিল, কিন্তু কি আশ্চর্যের বিষয়, নিজের প্রাণ বাঁচাতে চায় না, অথচ মরার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালবেলা সত্যবতী বলিল, কাশ্মীর যে যাবে, লেপ বিছানা কই? ব্যোমকেশ বলিল, কেন, গত বছর পাটনায় তো ছিল। সত্যবতী বলিল, সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতায় শীত, তাই চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্তত দুটো বিলেতি কম্বল চাই, আর আমার জন্য একটা রিভার কোট। চলো অজিত, বেরোনো যাক। প্রশ্ন করিলাম, কোথায় যাবে? সে বলিল, চলো সুচিত্রা এম্পোরিয়ামেই যাই, হ্রদ দেখা আর কলা বেচা দুইই হবে। বলিলাম, সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। ব্যোমকেশ সত্যবতীর পানে তাকাইল। সত্যবতী করুণ স্বরে বলিল, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু কি করে যাই, খোকার স্কুলের গাড়ি আসবে যে। ব্যোমকেশ বলিল, তোমার যাবার দরকার নাই, আমি তোমার জিনিস পছন্দ করে নিয়ে আসবো, দেখো অপছন্দ হবে না। সত্যবতী ব্যোমকেশের পানে সহাস্য কটাক্ষপাত করিয়া ভিতরে চলিয়া গেল। ব্যোমকেশের পছন্দের উপর তাহার যে অটল বিশ্বাস আছে, তাহা জানাইয়া গেল। সত্যবতীর শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য চিরকাল আমিই করিয়া থাকি, কিন্তু এখন বসন্তকাল পড়িয়াছে, ফাল্গুন মাস চলিতেছে। দুইজনে বাহির হইলাম। 9:30 সময় ধর্মতলা স্ট্রিটে পৌঁছিয়া দেখিলাম এম্পোরিয়ামের দ্বার খুলিয়াছে। প্রকাণ্ড প্রকাণ্ড আস্ত কাচের জানলা হইতে পর্দা সরিয়া গিয়াছে। ভেতরে প্রবেশ করিলাম। বিশাল ঘর, মোজাইক মেঝের উপর ইতস্তত নানা শৌখিন পণ্যের শোকেস সাজানো রহিয়াছে। 2-4 জন গ্রাহক ইতিমধ্যেই আসিয়া উপস্থিত হইয়াছেন। তাহারা অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণীর মহিলা। কর্মচারীরা নিজ নিজ স্থানে দাঁড়াইয়া ক্রেতাদের মন জোগাইতেছিলেন। একটি প্রৌঢ়গোছের ভদ্রলোক ঘরের এ প্রান্ত হইতে ও প্রান্ত পদচারণ করিতে করিতে সর্বত্র নজর রাখিয়াছেন। আমরা প্রবেশ করিলে প্রৌঢ় ভদ্রলোক আমাদের কাছে আসিয়া সসভ্রমে অভ্যর্থনা করিলেন, আস্তে আজ্ঞা হোক, কি চাই বলুন। ব্যোমকেশ ঘরের এদিকে ওদিকে তাকাইয়া কুণ্ঠিত স্বরে বলিল, সামান্য জিনিস, এই গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে কি? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক আমাদের একদিকে লইয়া চলিলেন। আর কিছু? হ্যাঁ, আর একটা মেয়েদের বিভার কোট পাবেন। হ্যাঁ, এই যে লিফট, ওপরে কম্বল, বিভার কোট 2 পাবেন। ঘরের কোণে একটি ছোট্ট লিফট ওঠানামা করিতেছে। আমরা তাহার সামনে গিয়া দাঁড়াইতেই পেছন হইতে কে যেন বলিল, আমি এদের দেখেছি। পরিচিত কণ্ঠস্বরে পিছু ফিরিয়া তাকাইলাম। দেখি সত্যকাম। সিল্কের স্যুট পরা, ছিমছাম চেহারা। এতক্ষণে সে বোধহয় এই ঘরে ছিল। বিজাতীয় পোশাকের জন্য লক্ষ্য করি নাই। প্রৌঢ় ভদ্রলোকটি তাদের দেখিয়া বলিলেন, ও আচ্ছা, তুমি এদের ওপরে নিয়ে যাও, এরা বিলেতি কম্বল আর বিভার কোট কিনবেন। বলিয়া আমাদের দিকে একটু হাসিয়া অন্যত্র চলিয়া গেলেন। ব্যোমকেশ চকিতে একবার সত্যকামের দিকে, একবার প্রৌঢ় ভদ্রলোকের দিকে চাহিয়া মৃদুকণ্ঠে কহিলেন, ইনি আপনার? সত্যকাম মুখ টিপিয়া হাসিল। পার্টনার, অর্থাৎ বাবা। সত্যকাম ঘাড় নাড়িয়া সায় দিল। এতক্ষণে প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়া লক্ষ্য করি নাই, এখন ভালো করিয়া লক্ষ্য করিলাম। তিনি অদূরে দাঁড়াইয়া অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলিতেছেন এবং মাঝে মাঝে অস্বচ্ছন্দভাবে আমাদের দিকে দৃষ্টি ফেরাইতেছিলেন। শ্যামবর্ণ, দীর্ঘাকৃতি, চওড়া কাঠামোর মানুষ, বুকের হাড় দৃঢ়, বয়স আন্দাজ 45। রগের চুলে ঈষৎ পাক ধরিয়াছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও তার মুখে তপকৃশ রুক্ষতার ভাব। দোকানদারির অবকাশে ভদ্রলোকের মেজাজ বোধহয় একটু কড়া।
এমন সময় লিফট নামিয়া আসিল। আমরা খাঁচার ভেতর ঢুকিয়া দ্বিতলে উপস্থিত হইলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে চটুল ভ্রুভঙ্গি করিয়া বলিল, সত্যি কিছু কিনবেন, না সরেজমিনের তদারকি করতে এসেছেন? সত্যিই কিনব। উপরতলাটি নিচের মতো সাজানো নয়, অনেকটা গুদামের মতো। তবু এখানকার গুটি কয়েক ক্রেতা ঘুরিয়া বেড়াইতেছে। সত্যকাম আমাদের যেদিকে লইয়া গেল সেদিকটা গরম কাপড় চোপড়ের বিভাগ। সত্যকামের ইঙ্গিতে কর্মচারী অনেক রকম বিলিতি কম্বল বাহির করিয়া দেখাইল। এসব ব্যাপারে ব্যোমকেশ চিটা ও চিনির প্রভেদ বোঝে না। আমি দুটি কম্বল বাছিয়া লইলাম। দাম বিলক্ষণ চড়া, কিন্তু জিনিস ভালো। অতঃপর বিভার কোট, নানা রঙের নানা মাপের কোট, সবগুলোই অগ্নিমূল্য। আমরা সেগুলো লইয়া নাড়াচাড়া করিতেছি দেখিয়া সত্যকাম বলিল, মাপের কথা ভাবিতেছেন? বিভার কোট একটু ঢিলাঢালা হলেও ক্ষতি হয় না। যেটা পছন্দ হয় আপনার নিয়ে যান। যদি নেহাত বেমানান হয় তাহলে বদলে দেব। একটি গাঢ় বেগুনি রঙের কোট আমার পছন্দ হইল, কিন্তু দামের টিকিট দেখিয়া ইতস্তত করিতে লাগিলাম। সত্যকাম অবস্থা বুঝিয়া বলিল, দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খরিদ্দারের জন্য। আপনারা খরিদ দামেই পাবেন, আসুন। আমাদের ক্যাশিয়ারের কাছে লইয়া গিয়া সত্যকাম বলিল, এই জিনিসগুলো খরিদ দরে দেওয়া হচ্ছে, ক্যাশ মেমোটা কেটে দিন। জি আজ্ঞা বলিয়া বৃদ্ধ ক্যাশিয়ার ক্যাশ মেমো লিখিয়া দিল। দেখিলাম টিকিটের দামের থেকে প্রায় 50 টাকা কম হইয়াছে। মন খুশি হইয়া উঠিল। গতরাত্রে সত্যকাম সম্বন্ধে যে ধারণা জন্মিয়াছিল তাহাও বেশ খানিকটা পরিবর্তিত হইল। না, আর যাই হোক, ছোকরা একেবারে চুষুন্ডির চামার নয়। এই সময় উপরতলায় একটি তরুণীর আবির্ভাব হইল। বরবর্ণীয় যুবতী, সাজে পোশাকে লীলা লালিত্যের পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরাইয়া তরুণীকে দেখিল। তাহার মুখের চেহারার বদলাইয়া গেল। সে এক চক্ষু কুঞ্চিত করিয়া আমাদের বলিল, আপনাদের বোধহয় আর কিছু কেনার নেই। আমি তাহলে নতুন গ্রাহক এসেছে। আচ্ছা, নমস্কার। মধুগন্ধে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সিধা যুবতীর দিকে উড়িয়া গেল। আমরা জিনিসপত্র ব্যাগ করাইয়া যখন নিচে নামিবার উপক্রম করিতেছি, দেখিলাম সত্যকাম যুবতীটিকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করিয়া ফেলিয়াছে। যুবতী সত্যকামের বচনামৃত পান করিতে করিতে তাহার সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। বাসায় ফিরিয়া সত্যবতীকে আমাদের খরিদ দেখাইলাম। সত্যবতী খুবই আহ্লাদিত হইল এবং নির্বাচন নৈপুণ্যের সমস্ত প্রশংসা নির্বিচারে ব্যোমকেশকে অর্পণ করিল। বসন্তকালের এমনই মহিমা। আমি যখন জিনিসগুলোর মূল্য হ্রাসের কথা বলিলাম, তখন সত্যবতী বিগলিত হইয়া বলিল, আহ, সত্যি ভারী ভালো ছেলে সত্যকাম। ব্যোমকেশ ঊর্ধ্ব দিকে সিগারেটের ধোঁয়া ছাড়িয়া বলিল, ভারী ভালো ছেলে, সোনার চাঁদ ছেলে। যদি কেউ ওকে খুন না করে দোকান শিগগিরই লাটে উঠবে। সন্ধেবেলা ব্যোমকেশ আমাকে লইয়া বেড়াইতে বাহির হইল। এবার গতি আমহা স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সম্মুখে যখন পৌঁছিলাম, তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। বোধ করি রাস্তায় আলো জ্বলার প্রতীক্ষা করে। আমরা উদ্দিষ্ট বাড়ির সম্মুখে গিয়া দাঁড়াইলাম। বেশি পথিক নাই, কেবল গায়ে চাদর জড়ানো একটি লোক ফুটপাথে ঘোরাফেরা করিতেছিল। আমাদের দেখিয়া একটু দূরে সরিয়া গেল। ঠিক এই সময়, ব্যোমকেশ বাবু, পেছন হইতে অতর্কিত আহ্বানে দুজনেই ফিরিলাম। চাদর গায়ে জড়ানো যে লোকটিকে ঘোরাফেরা করিতে দেখিয়াছিলাম, সে ঠিক আমাদের পেছনে আসিয়া দাঁড়াইয়াছে। পুষ্টকায় যুবক, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, মুখখানা যেন কেমন চেনা চেনা মনে হলো।
ব্যোমকেশ বলল, কে? যুবক বলল, আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন সরস্বতী পুজোর চাঁদা নিতে গেছিলাম। আমার নাম নন্দ ঘোষ, আপনার পাড়াতেই থাকি। ব্যোমকেশ বলিল, হ্যাঁ মনে পড়েছে। তা তুমি ও পাড়া ছেড়ে ভর সন্ধেবেলা এখানে ঘোরাঘুরি করছো কেন? আজ্ঞে। নন্দঘোষের একটা হাত চাদরের ভিতর হইতে বাহির হইয়া আবার তৎক্ষণাৎ চাদরের মধ্যে লুকাইল, কিন্তু ততক্ষণে বস্তুটি আমরা দেখিয়া ফেলিলাম। বলবান ব্যক্তির হাতে মারাত্মক অস্ত্র। ব্যোমকেশ সন্দিগ্ধ নেত্রে নন্দঘোষকে নিরীক্ষণ করিয়া বলিল, কি মতলব বলো দেখি? মতলব? আজ্ঞে। নন্দ একটু কাছে ঘেঁষিয়া নিম্ন স্বরে বলিল, আপনাকে বলছি স্যার, এ বাড়িতে একটা ছোড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। তাই নাকি? ঠ্যাঙাবে কেন? কারণ আছে স্যার। কিন্তু আপনারা এখানে কি করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি। তাকেই ঠ্যাঙাতে চাও? আজ্ঞে। নন্দ একটু বিচলিত হইয়া পড়িল। আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে নাকি? ঘনিষ্ঠতা নাই, কিন্তু জানতে চাই ওকে কেন ঠ্যাঙাতে চাও? ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান আমার সঙ্গে আসুন, কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানেই সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আজ্ঞে, আমাদের ব্যায়াম সমিতি, কাছেই এই গলির মধ্যে। চলুন। চলো। ইতিমধ্যে রাস্তার আলো জ্বলিয়াছে। আমরা নন্দকে অনুসরণ করিয়া একটি গলির মধ্যে প্রবেশ করিলাম। কিছু দূর গিয়া একটি পাঁচিল ঘেরা উঠোনের মতো স্থানে পৌঁছিলাম। উঠোনের পাশে গোটা দুই নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলিতেছে। নন্দ আমাদের ঘরে লইয়া গেল। ঘরের মেঝে শতরঞ্চি পাতা একটি। নন্দ পরিচয় করাইয়া দিল, ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ, নাম ভূতেশ্বর বাগ, সার্থক নামা ব্যক্তি। ইনি বোধহয় যৌবনকালে গুন্ডাই ছিলেন অথবা কুস্তিগীর, এখন ব্যায়াম সমিতি খুলিয়া বসিয়াছেন। নন্দ বলিল, ভূতেশ্বর দা, ব্যোমকেশবাবু মস্ত ডিটেকটিভ, সত্যকামকেও চেনে। ভূতেশ্বর ব্যোমকেশের দিকে বাঘা চোখ ফিরাইয়া বলিল, আপনি কি পুলিশের লোক? ওই ছোড়ার মুরব্বি? ব্যোমকেশ সবিনয় জানাইল সে পুলিশের লোকও নয়, সত্যকামের সহিত তার আলাপও বেশি দিনের নয়, মাত্র একদিনের। সত্যকামকে প্রহার করিবার কেন প্রয়োজন পড়িয়াছে তাহাই শুধু জানিতে চায়, আর কোনো দুরভিসন্ধি নাই। ভূতেশ্বর একটু নরম হইয়া বলিল, ছোড়া পগেয়া পাজি। পাড়ার কয়েকজন ভদ্রলোক আমাদের কাছে নালিশ করেছেন, ছোড়া মেয়েদের বিরক্ত করে। এটা ভদ্রলোকের পাড়া, এই পাড়ায় এসব চলবে না। ব্যোমকেশ বিলক্ষণ বুঝতে পারিল যে এই সমিতির প্রত্যেকেই এই সত্যকামকে ঠ্যাঙাইবার জন্য উদ্যত। শান্তভাবে তিনি বলিলেন, পাড়ার লোক যদি বজ্জাতি করে, তাকে শাসন করবার জন্য পাড়ার লোককেই এই কাজ নিতে হয়। এটা বাইরের থেকে কাউকে দিয়ে করা যায় না। আপনারা সত্যকামকে সাহায্য করতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যতটুকু জানি, দু ঘা পিঠে পড়লে তার উপকারী হবে। শুধু একটা কথা, খুনোখুনি করবেন না, আর কাজটা সাবধানে করবেন, যাতে ধরা না পড়েন। নন্দ এক মুখ হাসিয়া বলিল, সেই জন্যই তো কাজটা আমি হাতে নিয়েছি স্যার। 2-4 ঘা দিয়েই কেটে পড়ব। আমি তো এ পাড়ার ছেলে নই, চিনতে পারলেও শনাক্ত করতে পারবে না। ব্যোমকেশ হাসিয়া গাত্রোত্থান করিল। বড় রাস্তায় আমাদের পৌঁছাইয়া দিয়া নন্দ আখড়ায় ফিরিয়া গেল। আমি বলিলাম, কিন্তু সত্যকামকে মারধর করবার উৎসাহ দেওয়া কি তোমার উচিত হলো? তুমি ওর টাকা নিয়েছ। ব্যোমকেশ বলিল, 2-4 ঘা খেয়ে যদি ওর প্রাণটা বাঁচে, সেটা কি ভালো নয়? পরের দিনটা ছিল রবিবার। বেলা 7:30টায় আমি চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া আসিয়া দেখি, ব্যোমকেশ 2 হাতে খবরের কাগজটা খুলিয়া ধরিয়াছে, এক দৃষ্টে তাকাইয়া আছে।
তাহার ভাবগতিক ভালো ঠেকিল না। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? সে কাগজ নামাইয়া রাখিয়া বলিল, সত্যকাম কাল রাতে মারা গেছে। অ্যাঁ, কিসে মারা গেল? তা জানি না। তৈরি হয়ে নাও, ৮ ঘন্টার মধ্যেই আমাদের বেরুতে হবে। আমি কাগজখানা তুলিয়া লইলাম। মধ্য পৃষ্ঠার তলায় একদম নিচে ৫ লাইনের খবর। কি ছিল সেই খবর? কোন পথে এগোলো? সত্যকামের মৃত্যুর অনুসন্ধান। কি হলো শেষ পর্যন্ত? কিভাবেই বা সত্যকাম মারা গেল? জানতে হলে আমার আগামী পর্বে রক্তের দাগ গল্পের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ বন্ধুরা শুনতে থাকো আমার আজকের পর্ব। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার সঙ্গে গল্প পাঠ শোনার জন্য।